ভোট এসছে, বাংলাও গরম হচ্ছে। গরম বাংলায় আজ ভোট ওয়েভ নিয়ে আমি ইলমাজ আপনাদের সঙ্গে খর্দ হতে চলে এসেছি। লোকসভার লড়াইয়ে এবার কি হবে, আর এই লোকসভার লড়াইয়ের জন্য খর্দাতেও রীতিমতো ভোটের টেম্পারেচার উঠছে, চড়ছে। আর একই সঙ্গে সূর্যদেবের কৃপায় এমনি আবহাওয়ার পারদও চড়ছে। ভোটের পারদ এখানে ঠিক কতটা, আজ তাই নিয়ে আলোচনা হবে। আজকে আমাদের টপিক দেশের বেকারত্ব সমস্যা, শিল্প কতটা হলো কতটা হলো না, অর্থনীতি ধুঁকছে নাকি সত্যি চাঙ্গা হয়েছে, এবং সব শেষে একটাই প্রশ্ন, জনতা ভোট দেবে 5 বছরের জন্য। 5 বছরের জন্য এই যে কোনো একটি প্রতীককে বেছে দেবে জনতা, কিন্তু তার বিনিময়ে পাবে কি? 2047-এর বিকশিত ভারত, নাকি আগামী 5 বছরের কোনো প্ল্যান রয়েছে? আজ এই নিয়ে শুরু করবো। আমার সঙ্গে যারা রয়েছে আসুন পরিচয় করে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন, নমস্কার, আমি জয় সাহা। জয় সাহা, বাহ। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে, নমস্কার, আমি প্রদীপ বাগচি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন, আমি দিব্যেন্দু চৌধুরী, খর্দা সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। বেশ। এবং বামেদের পক্ষ থেকে বারবার দেখেছেন সত্তার শক্তিশালী, আজ আমি দেবজ্যোতি চক্রবর্তী। দেবজ্যোতি। বেশ, এদের নিয়ে আজকে একটাই বক্তব্য, আমাদের একটাই প্রশ্ন, দেশের বেকারত্ব সমস্যা। শুরু করবো তৃণমূল কংগ্রেসকে দিয়ে। বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন, মনে আছে? ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল চাকরি হবে। বিরোধীরা বলছে ঢপ আর চপ, এই দুই শিল্পর বাইরে কিচ্ছু হয়নি। বিরোধীরা বলতে সাধারণ জনগণ বলছে ঢপের চপ। বছরে 2 কোটি লোকের চাকরি হবে, বেকার যুবতী। কোথায় চাকরি, কোথায় শিল্প, কোথায় কি? কেন্দ্রীয় সরকার যদি জোগাড় করতে না পারেন, তাহলে রাজ্যের যে সরকারগুলো আছে তারা কোথা থেকে চাকরি জোগাড় করবে? কেন্দ্রের যদি ফল্ট হয়ে থাকে, তাহলে কেন্দ্রের বদল আনা সবচাইতে প্রয়োজন। অতএব প্রতিটা জায়গা থেকে ইন্ডিয়া জোটকে ভোট দিয়ে হাত শক্তিশালী করতে হবে এবং বিজেপিকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। বিজেপিকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। ঢপের চপ, কেন্দ্রেতেই ফল্ট, তাই জন্য চাকরি হচ্ছে না। উনি যে ইন্ডি জোটের কথা বললো, সেটা তো পিন্ডি চটকে গেছে, সেটা ভারতবর্ষের মানুষ দেখেছে। আর উনি যে শিল্পের কথা বলছে, খড়দাহ অঞ্চলে কতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। দমদম তো একটা শিল্পাঞ্চল ছিল, সেই শিল্পাঞ্চল এখন বেকারত্বে ভুগছে কেন? ভিন রাজ্যে গিয়ে আমাদের এখানকার যুবক যুবতীরা কাজ করতে যাচ্ছে। বহু বাড়ি এখন ওল্ড এজ হোম হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের বাড়িতে তাদের সন্তানরা নেই, কাজ খুঁজতে অন্য রাজ্যে যেতে হচ্ছে। বেশ, ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে, আপনাদের শরিক বাম ওইদিকে রয়েছে, আপনাদের নাকি ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। চটকালো কে পিন্ডিটা? ওরা বিজেপি বলছেন পিন্ডি চটকে গেছে, তো আগামী 4 জুন দেখবেন সত্যি যে পিন্ডি চটকেছে না ওনাদের পিন্ডি চটকানো হয়েছে। এটা আগামী ভবিষ্যতই বলবে। বেশ, আগামী ভবিষ্যৎ বলবে। শিল্প নিয়ে কথা হলো তো, ব্যারাকপুর শিল্পাঞ্চলের বলা হয় কফিনের শেষ পেরেকটা পুঁতেছিল বামেরা। লকআউটের পর লকআউট, জুট মিল থেকে শুরু করে যা যা এখানে কারখানা ছিল সবাই নাকি আপনারা পেরেক পুঁতে দিয়ে এসছেন, তাই? আমরা তো এই 12 বছরে দেখেছি বেঙ্গল মিন্স বিজনেস। তাহলে আমরা শেষ করেছি, যদি এটা তর্কের খাতিরে ধরে নিই, তাহলে গত 12 বছর 13 বছরে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল, দমদম লোকসভা কেন্দ্র, গোটা বিটি রোড ধরে আমি জাগো বাংলায় একটা ছবি দেখতে চাই যেখানে একটা কারখানার উদ্বোধনের ছবি আছে, সেটা তো নেই। 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতিও পূরণ হয়নি, ব্যাংকে 15 লক্ষ টাকাও আসেনি। আমাদের রাজ্যে গত 12 বছর 13 বছর সময়কাল ধরে আমাদের রাজ্যে নতুন কোনো শিল্প সম্ভাবনাও হয়নি। উল্টে আমাদের রাজ্যে সরকারি চাকরির সুযোগ আমরা 98 সাল থেকে এসএসসির মধ্যে দিয়ে দেখেছি, প্রত্যেক বছর যেভাবে ঈদ, দুর্গাপুজো, কালী পুজো হয়, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ, টেটের নিয়োগ হতো। আমাদের রাজ্যে গত 12 বছর 13 বছর সময়কালে এটা মানুষের কাছে স্বপ্ন হয়ে গিয়েছে। আর নতুন করে শিক্ষক নিয়োগ, সরকারি চাকরির নিয়োগ হয় না, সেটাও চুরি হয়ে গিয়েছে। মানে আপনারা জাস্ট বাংলার কফিনে পেরেকটা পুঁতে দিয়েছেন, শুধু পোতেননি, হাতুড়ি নিয়ে বসে আছেন, ঠাক ঠাক করে ঢুকছেন। একটা উদাহরণ দিচ্ছি, এখানে সোদপুর টেক্সমেকো জাস্ট বিটি রোডের ওপারে আছে। সেখানে অ্যালস্ট্রম বলে একটা কোম্পানি আছে, যারা রেলের বিভিন্ন ওয়াগান তৈরি করছে, যারা মেট্রো রেল তৈরি করছে। দেখবেন এই যে বললো যে বাংলার যুবক যুবতীরা বাইরে যাচ্ছে, সেই অ্যালস্ট্রম কারখানাতে গিয়ে দেখুন সমস্ত বাইরের রাজ্যের ছেলেমেয়েরা কাজ করছে। নদীর এপার কহে ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, যে প্রচলিত কথা আছে, বাস্তবটা তাই। যেহেতু আমরা ভাবছি বাইরে গেলে চাকরি ভালো আছে, আবার বাইরের লোকরা ভাবছে বেঙ্গলে গেলে পরে চাকরি আছে। অতএব এই তর্ক বিতর্ক থাকবেই। উন্নয়ন পশ্চিমবঙ্গ সরকার যেভাবে করছে, মানুষ সেই কারণেই পশ্চিমবঙ্গে আসছে বারংবার, যে কারণে বেঙ্গল সমস্ত শিল্পের পরিধি ছোট হয়ে গেছে, ছোট ছোট শিল্প। অতএব মানুষ ছোট ছোট চপ, চপের চপ শিল্প না। ঝালমুড়ি। না না না, চপে এখন তো অবশ্যই
দেখবেন ফুড ব্লগার সবচাইতে বেশি ওয়েস্ট বেঙ্গলে, এটা একদম আপনি তাতে আপনাদের সরকারের কি যুক্ত? রেভিনিউ ফুড ব্লগিং, আরে ফুড ব্লগিং এর রেভিনিউ আর সরকারের খাতে যায় অবশ্যই কিভাবে? সমস্তটাই তো ট্রাইঅ্যাঙ্গেলে চলছে, সমস্তটাই ট্রাইঅ্যাঙ্গেলে চলছে। যা বিজনেস করছে তাদের প্রত্যেককে তো ট্যাক্স দিতে হয়। দেখুন, খড়দা আসার আগে কয়েকটা ট্রিগোনোমেট্রিক টাওয়ার দেখলাম। কেন হয়েছিল আপনি জানেন নিশ্চয়ই। এই ট্রিগোনোমেট্রিক টাওয়ার ইউজ করে এভারেস্টের হাইট পর্যন্ত এভারেস্ট সাহেব, যার নামে এভারেস্টের নামকরণ, তিনি মেপেছিলেন। কিন্তু এই যে ট্রায়াঙ্গেলটা বললেন, এটা আমি বুঝলাম না। ফুড ব্লগার বাংলার অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলছে? পরিষ্কার, আমরা যদি ধরি যে এখানে একটা নামি একটা বিরিয়ানি কোম্পানি আছে, তারা বিরিয়ানি তো দাদা বৌদি ডিবাপি কত আছে, প্রচুর আছে। সেখানে দেখবেন কত ছেলে মেয়ে সেগুলো বাড়ি বাড়ি হোম ডেলিভারি খাবার দিচ্ছে। তাদের প্রত্যেক দিনের আয় কত? হ্যাঁ, এটা জমা হয়ে যায়। বলছি হাততালি দিচ্ছেন দাদা। এ তো ডিবাপির প্রচার হলো, তৃণমূল কংগ্রেস কি করলো? ডিবাপি প্রচার হলো। এই যে চাল কিনছেন, এই চাল থেকে কত পার্সেন্ট জিএসটি আসছে, এই সব জিনিস থেকে জিএসটি গুলো আসছে, কার উন্নয়ন হচ্ছে? এটা আমাদের উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নে প্রত্যেকটা জিনিসে জিএসটি পাচ্ছে সরকার। ফলে এই শিল্প থেকে সব বেসন বিক্রি হলো, সেখান থেকে জিএসটি নিচ্ছে সরকার। আর এই জিএসটি নিয়ে কম শোনালেন আপনারা? হ্যাঁ, কি শোনালেন? বললো যে অনেক কিছু রেভিনিউ আসছে ওয়েস্ট বেঙ্গল থেকে। আমার তো মনে হয় ওয়েস্ট বেঙ্গল সব থেকে যে রেভিনিউ আছে মদ বিক্রি করে। আরে আরে ইলেকট্রাল বন্ডে যে 4,500 কোটি টাকা পেয়েছেন সেটা বলুন। সব থেকে বেশি ইলেকট্রাল revenue বন্ডের কথা ওয়েস্ট বেঙ্গল বলুন। থেকে। মানুষের ওষুধের দাম কি হলো? ভারতবর্ষের ইতিহাসে নজির সৃষ্টি করেছে। ওষুধের দাম আজকে বাড়ছে কেন? স্বাধীনোত্তর 80 টাকা ওষুধের দাম 100 কোটি টাকা কেন? 80 টাকা ওষুধের দাম। আচ্ছা, বেশ 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 অর্থাৎ কি বুঝলাম? আচ্ছা, বেশ 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 ওষুধের দাম কেন বাড়ছে? জিএসটি এবং জয় বাংলা, জয় বাংলাটা না হয় আলাদা থাক। ওষুধের দাম কেন বাড়ছে? ইলেকটোরাল বন্ড। ইলেকটোরাল বন্ড নিয়ে সত্যি আপনাদের আর কিছু বলার রয়েছে? সারা ভারতবর্ষ জুড়ে আমাদের কতগুলো এমপি আছে দেখতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা যখন ভারতবর্ষের সর্ববৃহৎ দল, পৃথিবীর সর্ববৃহৎ দল, তো আমাদের পার্টির কাছে ইলেকটোরাল বন্ড বেশি থাকবে, এটা তো খুব স্বাভাবিক। খুব স্বাভাবিক। আচ্ছা, একটা কথা বলুন তো, নির্মলা সীতারামন আপনাদের এমপি তো? যারা শূন্যে রয়েছে বা যাদের কিছুই নেই, যারা একটা রাজ্যে সীমিত, যারা একটা রাজ্যে সীমিত, তারা তো 2 নম্বরে রয়েছে। বেশ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, বলুন। ইলেকট্রাল বন্ড কি এমপিরা দিয়েছে না কোম্পানিগুলি দিয়েছে? সেটার জবাব দিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী। বেশ বেশ, আচ্ছা 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 দেখুন 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 দেখুন, আপনি বললেন 1 মিনিট 1 মিনিট, আচ্ছা 1 মিনিট, আচ্ছা আচ্ছা বুঝেছি, আচ্ছা দাদা বুঝেছি, সঞ্চালনাটা আমি করি। বেশ, ব্যাপার হলো আপনি বলেন এমপি এত আছে, এত ইলেকটোরাল বন্ড হচ্ছে, কিন্তু কংগ্রেসের একটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন আছে, ইলেকটোরাল বন্ডটা কি আর এমপি দিয়েছে? এমপি দেয়নি। আমি বললাম যে সারা ভারতবর্ষের সর্ববৃহৎ দল বিজেপি, পৃথিবীর তাই এত টাকা পেয়েছেন। স্বাভাবিকভাবে তাদের সমর্থনটা তো বেশি থাকবে। তাই তাই আপনারা তো 1 মিনিট আপনারাও তো টাকা পেয়েছেন, তাই কি? নরেন্দ্র মোদী বলছেন যে তিনি ভারতবর্ষে 75 বছরে যা উন্নয়ন হয়নি উনি সেই উন্নয়নটা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি একটা ছবি তুলে দিয়েছি। একটা ওষুধের দাম ছিল 1 মাস আগে 80 টাকা। ছবিটা দেখাও। আজ গত 7 দিনের মধ্যে ওষুধের দামটা বেড়ে হলো 120 টাকা। এর পাইফল কি? ইলেকটোরাল বন্ড সবচাইতে বেশি নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকারের সবচাইতে বড় চুরি। তার পরিপ্রেক্ষিতে এই ওষুধের দাম হয়েছে। যার এতে এই ইলেকট্রাল বন্ডের 80 টাকার ওষুধ 120 টাকা, ভাবতে পারছেন মানুষ কিভাবে বেঁচে থাকবে? 2022 সালে এক্সপায়ারি ডেট হয়ে গেছে। ওটা একটু ইলেকট্রাল বন্ড নিয়ে তৃণমূল যে বলছে, বিজেপির পরের দলটাই তো তৃণমূল। বিজেপির পরের দলটাই তো আচ্ছা, বেশ 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 এখানে দাঁড়িয়ে সব দল এত চেঁচামেচি করছে, একজন আরেকজনের বিরুদ্ধে বলছে, আর দিল্লিতে গিয়ে সবাই একজোট হয়ে যাচ্ছে। আচ্ছা, বেশ বেশ, আচ্ছা দাদা একটা কথা শুনলাম। আচ্ছা, বেশ বেশ, বিজেপি বারবার বলে 75 বছরে আপনারা কিছুই করেননি, দেশটা জাস্ট জলাঞ্জলি দিয়েছেন, তাই? প্রথমত 1952 সাল থেকে আমাদের ভারতবর্ষের নির্বাচন প্রথা শুরু হয়। উনি বিজেপির যে বললেন
বিজেপি যে বললেন যে আমাদের অনেক এমপি এই জন্য ইলেকট্রাল বন্ড বেশি, 1952 থেকে কোনো ইলেকট্রাল বন্ডের প্রয়োজন হয়নি। হঠাৎ 2018-তে অরুণ জেটলি শুরু করলেন কি কারণে, এবং তৃণমূল ইলেকট্রাল বন্ডের এগেনস্টে বলছে। নাম্বার 2 ইলেকট্রাল, হ্যাঁ নাম্বার 2 সারা ভারতবর্ষে। আপনারা নাম্বার 3, কংগ্রেস জাতীয় দল, কিন্তু আপনারাও পেয়েছেন। তার থেকে বেশি পেয়েছে তৃণমূল একটা রাজ্যের একটা হয়ে। ও চুরি করেছে বেশি, আমি চুরি করেছি কম, কিন্তু আসলে তো চোর। না, আমরা এটা মনে করবেন যে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে তদন্তের আবেদন আচ্ছা বেশ বেশ, আপনাদের প্রশ্নই নিয়ে আসছি। বলছেন আপনারা চুরি করেননি, অর্থাৎ আপনারা ইলেকটোরাল বন্ড নেননি। এবার বাকিরা বলছে আরে ভাই নিয়ে করবেটা কি, দেবে কেন, কেউ তো নাই, দিয়ে লাভটা কি, তাই জন্য দেয়নি। তাই এরকম অসংখ্য পার্টি রয়েছে। আজকে আপনি শূন্য বলতে পারেন, আমাদের জেলের ভিতরে তিহারেও সিপিআইএম শূন্য, প্রেসিডেন্সি জেলেও সিপিআইএম শূন্য। আমরা একমাত্র পার্টি সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, নীতিগতভাবে ইলেকটোরাল বন্ড নিইনি। ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সিপিআইএম মামলা করেছিল। সিপিআইএম এর করা মামলার উপর ভিত্তি করে ইলেকটোরাল বন্ডে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দুধ, ওষুধ, বিদ্যুতের দাম বেড়েছে, আর ইলেকটোরাল বন্ডের টাকা পেয়েছে তৃণমূল, বিজেপি। আমরা সিপিআইএম গরিব মানুষের কথা বলি, তাই এই টাকা আমরা গ্রহণ করি। বেশ বেশ বেশ, এখানে বিজেপির ভাইয়েরা কিছু না বলতে, আরে আপনি তো প্রবক্তার থেকে বেশি বলছেন। যাক বলুন। ওনারা যে এত বড় বড় কথা বলছে, সুজন চক্রবর্তী কিনে ওনার খালি বাড়ির 14 গোষ্ঠীর লিস্টে দেখেন সরকারি চাকরি কতজন কি করছে, উনি মানে শাসক দল এই দেখুন, ওদের ইলেকট্রাল বন্ডের কি দরকার, সবাই তো এখান থেকে পকেট করবে। সুজন চক্রবর্তী, এক মিনিট শুনুন শুনুন শুনুন। আচ্ছা আচ্ছা একটা কথা বলছি, আচ্ছা একটা কথা বলছি। সৌগত রায় মহাশয়কে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে। শিলভদ্র দত্ত, যিনি এখানকার প্রার্থী, কিছুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে এসে খড়দা বিধানসভা ভোটে দাঁড়িয়েছিল, তারপরে আবার লোকসভাতেও দাঁড়ালো। সুজন চক্রবর্তী মহাশয়কে কোথাও টাকা নিতে দেখা গেছে? না সুজন চক্রবর্তী মহাশয় তৃণমূল বিজেপি থেকে এসছে? দাঁড়ান, বিজেপির বক্তব্য সুজন চক্রবর্তীর পরিবারের এই যে একটা লিস্ট, সুজন চক্রবর্তীর পরিবারের সবাই নাকি সরকারি চাকরি পেয়েছে। যোগ্যতা যে পেয়েছে, আপনার যোগ্যতা নেই, আপনি পাবেন না। আপনার যোগ্যতা যে পেয়েছে, যদি কেউ পেয়ে থাকে আমি জানি না। বিজেপি তাহলে কেস করুক ওরা সেন্ট্রালে রয়েছে। ইডি আছে, প্রুভ করুন। আচ্ছা বেশ বেশ বেশ, সিপিআইএম চিরকুটে লিখে চাকরি দিত, তৃণমূল পয়সার বিনিময়ে চাকরি দিচ্ছে, তফাৎ তো একই। আর সিপিআইএম তফাৎ নাকি একই, ওরা চিরকুটে চাকরি দিত, আপনারা পয়সা নিয়ে চাকরি দেন। এইমাত্র আমার বামপন্থী আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি অনেকগুলো ইলেকট্রাল বন্ড ফন্ড অনেক কথা বললো, ওনারা ইলেকট্রালের বন্ড পাননি। ঘটনা আছে ওনাদের স্বভাব চুরির স্বভাব, ওনারা চুরিটা সবাইকে শিখেছেন সারা ভারতবর্ষে। কৌটো নিয়ে কাপড় পেতে, এই বড় চুরি যার কোনো হিসাব নেই, বড় চোর। কৌটো দাঁড়িয়ে চুরি করেছো, এইটা আমাদের গর্ব। আমরা খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের পার্টি, তাদের দেওয়া সাহায্য নিয়ে আমরা নির্বাচনে লড়াই করি। আমাদের কর্পোরেটদের থেকে টাকা হাত পেতে নিতে হয় না, আর সারদা নারদায় চুরি করে জেলে যেতে হয় না। বেশ বেশ বেশ, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। সন্তান হয়ে বলছে সিপিআইএম করে তাদের গর্ব হয়। বর্ধমানে সাইবাড়িতে দেখেছি আমরা, একটা মাকে রক্তমাখা ভাত খাইয়েছিল, মরিচ ঝাবিতে হ্যাঁ কপাল দেবজি। এইসব শুধু সাইবারি উনি বলছেন কেন, আমরা তো বলছি নেতাই, নন্দীগ্রাম, বকটুই, তৃণমূল রাজ্য সরকারে, বিজেপি কেন্দ্রের সরকারে, তারা প্রমাণ করুন, দোষী সাব্যস্ত করুন। নেতাই শুধু নয়, বলছে বকটুই, সন্দেশখালী, কি বলবে? নিজের বেলায় আটি চুরি, পরের বেলায় চিমটি কাটি। তোমাদের ঘরের ছেলে ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে এবং স্বাধীনতার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুষ্কর্ম হয়েছে, এবং এটাকে সারা ভারতবর্ষের কোনো আইন এটাকে রোধ করতে পারবে না। এরকম জিনিস হবে, এগুলো প্রতিটা জিনিসে পারিবারিক ঝামেলাগুলোকে রাজনৈতিকভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এর মধ্যে বলার কিছু নেই। এগুলো সম্পূর্ণ পারিবারিক ঝামেলাগুলো আস্তে আস্তে রাজনৈতিক ঝামেলায় পরিণত হয়েছে। তো বকটুই পাস্ট পারিবারিক ঝামেলা, এগুলো আচ্ছা, আপনার মনে আছে বকটুইয়ের পর অনুব্রত মণ্ডল বলছেন টিভি সেট বাস্ট করেছে। অদ্ভুতভাবে সেদিন আমি স্টুডিওতে ছিলাম এবং সেই ফোন ইনটা আমিই নিয়েছিলাম। উনি বললেন টিভি সেট বাস্ট করেছে। আমি বিশ্বাস করি, মানে আমি যখন অন এয়ার ছিলাম বলে আর হাসতে পারিনি, শুধু হাসিটুকু বাকি ছিল। টিভি সেট বাস্ট করে 10 জন মারা যায়, স্যার। তার জন্য তো তদন্ত হচ্ছে, যে
যেটা তদন্ত সাপেক্ষ, বিচার বিভাগীয় তদন্ত, সে সম্বন্ধে উচ্চবাচ্চা না করাই ভালো। আয় কপাল, যা তদন্ত দাঁড়িয়ে কপাল বলবো না। বকটই পাস, সন্দেশখালী পাস, সবই পাস, যত দুর্নীতি আছে সেগুলো সব পাস। তাহলে বর্তমানে আপনি শুধু একটা প্রশ্নের উত্তর দিন, খড়দাহ অঞ্চল যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে উন্নয়ন কি হয়েছে, দমদমে উন্নয়ন কি হয়েছে? বেশ বেশ, আস্তে আস্তে আস্তে। আজকে আমরা এখানে আছি, আমি যার হয়ে প্রতিনিধিত্ব করছি তিনি হচ্ছেন সৌগত রায়, দমদম লোকসভা কেন্দ্রে তিনবার বিজেতা, চতুর্থবারে আবার বিজয়ী হবেন এবং একমাত্র লোকসভা কেন্দ্রের একমাত্র সাংসদ যে সব সময় বাংলার কথা গত 3টে টার্মস ধরে বারংবার তুলে ধরেছেন বাংলার উন্নয়নের জন্য। কিন্তু বিজেপি তারা একক সংখ্যাগরিষ্ঠতা হয়ে কোনো রকম কোনো অ্যালটমেন্ট, উন্নয়নের অ্যালটমেন্ট যদি সৌগত রায় যেগুলো দিয়েছিলেন সেগুলো যদি উন্নয়ন হয় তাহলে তো তৃণমূল কংগ্রেস বলে উঠবে তারা আটকে দিয়েছেন কোনো উন্নয়ন। লাস্ট জল প্রকল্প সেই 250 কোটি টাকা ছাড়া আর কোনো কিছু হয়নি, সব আটকে দিয়েছে। 50টার ওপরে ইন্ডাস্ট্রি মিল আমাদের এই দমদম লোকসভা অঞ্চলে বন্ধ হয়েছে। খড়দা থেকে শুরু করে ক্যালকাটা স্টিল, হিন্দুস্তান হেভি কেমিক্যাল, এসব লিমিটেড, পানিহাটি, বরানগর, কামরাটি, প্রত্যেকটা জায়গায় শুধু ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়েছে। আর সৌগত বাবুর কথা বলছেন, উনি তো জলাশয় বুঝিয়ে শুধু বহুতল তুলবে কি করে আর জলপরি হয়ে সুইমিং পুলে কি করে ঘুরে বেড়াবে। সৌগত রায় জলপরি। দুর্নীতি নিয়ে কথা বলছেন, দুর্নীতি নিয়ে বিজেপি এবং তৃণমূল দুর্নীতির বিপক্ষে যদি বলে, আমি কংগ্রেসের পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে একটাই বলবো, দাদা আস্তে কন, গাদায় হাসবে। কি দুর্নীতি আস্তে কন, গাধায় হাসবে? হাসবে। প্রধানমন্ত্রী কে হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হলে কি পাপ্পু হবে? ভারতবর্ষের মানুষ কি মেনে নেবে পাপ্পুকে প্রধানমন্ত্রী? একটা বিকল্প থাকতে হবে তো। আগামী 30 বছর কেন্দ্রে নরেন্দ্র মোদী ছাড়া কোনো বিকল্প নেই। আচ্ছা বেশ 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 বেশ, আমাদের এই লোকসভার লড়াইয়ে শুধু অ্যাঙ্কার আসে না, আমাদের দুজন বেশ 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 আমাদের এখানে আমাদের দুজন প্রতিনিধিও রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। কিন্তু তার আগে তারা রয়েছেন, তারা তো বলছেন বিজেপি তৃণমূলকে বলছে, তৃণমূল বিজেপিকে বলছে। তবে যারা সাপোর্টার, যারা মাঠে নেমে রাজনীতি করে, যারা ওয়ার্কার পার্টির, এই যে আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন, এনাদের কণ্ঠস্বর শোনাটা দরকার, কারণ এরা মাঠে ময়দানে নেমে রাজনীতি করে। কি ঠিক বললাম তো? এনারা কি বলছেন? ইস্যু দুর্নীতি, ইস্যু উন্নয়ন, এতে কি বলছে আমি যাব না। আমাদের দুই সহকর্মী রয়েছে, পৃথা রয়েছে আমাদের সঙ্গে এবং বিক্রান্ত রয়েছে আমাদের সঙ্গে। মাইক হ্যান্ড ওভার করলাম বিক্রান্ত এবং পৃথাকে। পৃথা এবং বিক্রান্ত দুই শিবির কি বলছে শুনবো। একদমই প্রথমে আপনাদের কাছে আসি, আপনাদের অনেক বক্তব্য, ইস্যু দুর্নীতি, কি বলবেন? তৃণমূল মানেই দুর্নীতি, আর দুর্নীতি মানেই তৃণমূল। মুদ্রার এপিট আর ওপিট। মুদ্রার এপিটোপি অবশ্যই নয়, সেটা মিথ্যে কথা। আমি বলছি 300-র ওপরে সাংসদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির। আমি সিপিএম এবং তৃণমূল এবং যারা অন্যান্য প্রতিনিধি রয়েছে বিজেপি ব্যতীত, তাদেরকে 10টা নাম বলতে বলুন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। আর একটা বাচ্চা পশ্চিমবঙ্গের মানুষদের নাম বলতে বলুন যে তৃণমূলের 50টা নাম বলে দেবে। বিক্রান্ত, একটু সিপিএম সমর্থককে জিজ্ঞেস করো, 10টা নাম বলতে বলছে। বামেদের সমর্থকদের কাছে আমার প্রশ্ন, যে যেটা বিজেপি বা বিরোধী দল বলছে তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল, এই বিষয়ে দাঁড়িয়ে আপনারা কি বলবেন? শুভেন্দু অধিকারী কোন দলে আছে এখন? অর্জুন সিং কোন দলে আছে? কৃষ্ণ কল্যাণী কোন দলে আছে? কার ভোটে জিতেছিল? মমতা ব্যানার্জি কোন দলের মন্ত্রী ছিল? কোন দলের রেলমন্ত্রী ছিল? আচ্ছা, দুর্নীতি তো হলো, তাহলে মানুষের কাজ কারা করলো? মানুষের কাজ কারা করলো? কাজ আমরা বামেরা করেছি। করোনার সময় কোটি মানুষের কাছে আমরা অক্সিজেন খাবার নিয়ে পৌঁছে গেছি। সেই সময় এই জায়গায় দাঁড়িয়ে যারা কথা বলছে, কংগ্রেসের কাছে আমি যাবো, কারণ কংগ্রেসের মানুষ অর্থাৎ বাম, তৃণমূল, যারা বিজেপিরা রয়েছে, সিপিএম এবং কংগ্রেস মিলিয়ে, বাম এবং কংগ্রেস মিলিয়ে আপনারা দেশটাকে রসাতলে পাঠিয়েছেন। কি বলবেন এটা আপনাদের কাছে? সবসময় বলে, সবাই বলে যে সিপিএম কংগ্রেস দেশটাকে রসাতলে পাঠিয়ে, যত তুলছে বিজেপি আর তৃণমূল, তাই তো? এবার আমাকে একটা সামান্য উত্তর দিন তো, একজন এমপির বাড়িতে এসকেলেটর থাকে কি করে? একটা এসকেলেটরের দাম কত বসাতে? আপনি শুধু এই উত্তরটা আমাকে এনে দিন। কংগ্রেস বলছে একজন এমপির বাড়িতে এসকেলেটর কি করে থাকে, একটা এসকেলেটরের দাম কত হয় বসাতে, খরচা কত হয়?
জোট সঙ্গী তো পয়সাটা দেয়নি। তৃণমূল ছাড়া যারা তর্কাতর্কি করছেন তারা তাদের মনের কথা কিন্তু বলছেন না, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু জিনিসই তারা নিয়ে বসে রয়েছে। যেমন হচ্ছে লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে মেয়ের সাইকেল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের প্রকল্পের সুবিধা নিচ্ছেন। আমি একটা কথা বলি, আজকে আমি একটা কথা বলি, উনি যে বলছে এই লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিচ্ছে, আজকে 1000 টাকা বাড়িয়ে দিল মহিলা সেন্টিমেন্টের জন্য, আজকে বিধবা ভাতা দিচ্ছে, এই ভাতা দিচ্ছে, এই ভোট যে এলো 500 টাকা বাড়লো, 1000 টাকা পেলো। এই আমার মা আজকে প্রায় 25 বছর ধরে বিধবা, আমার মা তো আজ পর্যন্ত বিধবা ভাতা করে দিতে পারেনি। কংগ্রেস কি বলছে বিক্রম, কংগ্রেস কি বলছে? পক্ষ থেকে বিজেপির মুখপাত্রের কাছে সরাসরি প্রশ্ন, তো উনি কি বলছেন আমি এটাকে প্রশ্ন করতে বলবো, সামনে এগিয়েছে। নমস্কার, আমি কটা প্রশ্ন করছি আপনাকে। মোদিজি বলেন যে আমার টেনিয়রে দেশ বিকশিত হয়েছে, কি বিকশিত হয়েছে উত্তর দেবেন 1 নম্বর, কারণ আমার মাথা তো অত বুদ্ধি নেই আপনাদের মতন। 2 নম্বর হচ্ছে রিসেন্টলি দেখলাম উনি বলছে চুন চুন করকে সবকো অ্যারেস্ট করেंगे, কত বাজে কথা। আবার যখন অন্য দলের লোক ওনার দলে চলে আসে তখন বলে চুন চুন করকে সাফাই কাট দিকে, ওয়াশিং মেশিনের মতো সাফাই কাট, মানে তার মুখো বই সে তখন ক্রিমিনাল না। 3 নম্বর হচ্ছে মাঝখানে দেখেছিলেন কি এই না, বলেছিল মধ্যবিত্তকে দেখবো না, কিছুদিন আগে পাল্টি খেলেন, বলছিল মধ্যবিত্তকে দেখতে 70-80% মধ্যবিত্ত আছে, মানে যাকে বলে বাদ সবাই ফেদার ফ্লক টুগেদার, মানে এক মুখে দুই কথা বলা। 4 নম্বর হচ্ছে উনি বলেন যে আমি না 3টে হলো। আচ্ছা বেশ উনি চেষ্টা করলেন তবে প্রশ্ন দুটো মাত্র নেব। কংগ্রেসের প্রশ্ন বিজেপির জন্য, বিকশিত কি করলেন? যদি উনি বিকশিত নাই করতো তাহলে ওনাকে অন্যান্য দেশের যারা প্রেসিডেন্ট রয়েছেন তারা এত সম্মান জানাতো না। আমরা টিভির পর্দায় আপনাদের সংবাদ মাধ্যমেই দেখতে পেয়েছি যে পা ছুঁয়ে পর্যন্ত প্রণাম করছে, বিশ্বগুরুর আখ্যা দেওয়া হচ্ছে। ভারতবর্ষকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে যারা বর্তমানে বিজেপি করছে বা কেন্দ্রীয় সরকারের সাথে রয়েছে। আচ্ছা, এই উত্তর কি পৃথা, এই উত্তর কি বাম তৃণমূল মানলো? এই উত্তর শুনবো। প্রথম কথা হলো আমি প্রত্যেকের কাছে যাব। নরেন্দ্র মোদী আগে বলুক যে ওনারা যে বলছে অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারত কোত্থেকে কত অবধি। প্রথম কথা এটা যে অখণ্ড ভারত উনি যে বলছেন অখণ্ড ভারত আয়েগা কাহা সে কাহা তক হ্যায় অখণ্ড ভারত। উত্তর অখণ্ড ভারতের মানুষের জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের স্বপ্নের দিকে, সেটার একটা উদাহরণ। প্রশ্ন হচ্ছে অখণ্ড ভারতটা কোথা থেকে কোথায়? আমাদের ভারত ভাগ হওয়ার আগে যেই ভারত ছিল, পাকিস্তান, আফগানিস্তান সবকিছু মিলিয়ে যেই ভারত ছিল, সেই ভারতটা আমাদের স্বপ্ন। কিন্তু সেই সব ভারতের সাধারণ মানুষ যারা রয়েছে, যারা আরেকটা কথা, যে একটা কোম্পানি সারা ভারতবর্ষে রাস্তা বানিয়েছে, সে ইলেকট্রাল বন্ডে 2400 কোটি টাকা দান করেছে। হ্যাঁ, মেগা ইঞ্জিনিয়ারিং কি হিসাবে কেন দিল? মেগা ইঞ্জিনিয়ারিং ক্রমশ গলার কাঁটা হয়ে যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে গুলো কি হয়েছে, আর আমাদের এই অঞ্চলে 34 বছরে বাম কি রাস্তা বানিয়েছিল, সেই রাস্তাগুলো এটা উত্তর হলো না। মেগা ইঞ্জিনিয়ারিং একটা টানেল কোলাপস করেছিল, আপনারা সবাই জানেন, সেই টানেলের বরাত পেয়েছিল মেগা ইঞ্জিনিয়ারিং। কিছু মিডিয়া ব্যবসা আছে, আমি সেদিকে গেলাম না, কাক হয়ে কাকের মাংস খাওয়াটা উচিত নয়। সেখানেই আপনার কাছে আমার প্রশ্ন, মেগা ইঞ্জিনিয়ারিং যেদিন 900 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দিল, তার 2 দিনের মধ্যে 14,000 কোটি টাকা রেলের বরাত পেল, রেলের র্যাকের বরাত পেল। কিভাবে? এটাই কি সুপ্রিম কোর্টের সেই কুইড প্রো কুও? সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন বাকি দলগুলো? সুপ্রিম কোর্টে যে কোনো কমপ্লেন থাকবে, যদি কোনো সংশয় থাকে কোর্টে যাক, কোর্ট সেটার ব্যবস্থা করে যাচ্ছেন না কেন? আন্তর্জাতিক সেফোলজিস্ট যারা, তারা বলছে ভারতবর্ষে এখন প্লুটোক্রেসি চলছে। কি চলছে? প্লুটোক্রেসি মানে হচ্ছে ভারতের যারা শিল্পপতি, সংখ্যালঘু, বড় লোক, তাদের নির্দেশে ভারতবর্ষের সরকার চলছে। এই সব কারণে এইসব হচ্ছে। আপনি যেটা বললেন, কংগ্রেসের প্রবক্তা যা বললো, সুপ্রিম কোর্টও তাই বললো যে 1 মিনিট, কংগ্রেসের মুখপাত্র যা বললো, সুপ্রিম কোর্টও ইলেকটোরাল বন্ড নিয়ে রুলিং এ সেটাই বললো, প্রায় সেটাই বললো যে না, অসাংবিধানিক নয়, মানে ইল্লিগাল নয়, মাফ করবেন, বেআইনি নয়, অসাংবিধানিক। কেন কুইড প্রো কুও, টাকা দিলাম, বিনিময়ে কি পেলাম? স্যার, আপনার কাছেও প্রশ্ন আসছে, আপনারাও টাকা নিয়েছেন, ডিপসি পোর্টটাও কিন্তু মন্দারমণিতে বেশ কোয়েশ্চেনের মুখে আছে, পরে আসছি।
এই নীতিটাই হচ্ছে সুবিধাবাদী নীতি, মানে গিভ অ্যান্ড টেক, কিছু দিলাম এবার কিছু সুবিধা নেব। যখন রিলায়েন্স বাম জামানায় এখানে টাওয়ার বসাতে এসেছিল তখন কুইড প্রো কুও স্ট্যাটাস আপনারা ফলো করেননি? আমরা পরিষ্কার বলছি এই মুহূর্তে করেছি না? না না, আমি বলছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, ইনকাম ট্যাক্স, যে কেউ, আমরা তো রাজ্য সরকারে নেই, কেন্দ্রীয় সরকারে নেই, যে কেউ সিপিআইএম এর ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে নিতে পারেন, কোনো সমস্যা তার মধ্যে নেই। আমি শুধু এটুকুই বলতে চাই, ড্রপ বক্সে থেকে টাকা তোলার অভ্যাস সিপিআইএম এর নেই। ড্রপ বক্স থেকে? হ্যাঁ, ড্রপ বক্স। আমার তিনটে কথা আছে, আমার তিনটে কথা, ঠিক আমার ঠিক তিনটে কথা। এক, নির্বাচন তো আমরাই ঝগড়া করছি, আমরাই ঝগড়া করছি, কিন্তু ঝগড়ায় কোথাও মানুষের ইস্যু নেই। এক নম্বর কথা, আমাদের এখানে করোনা মহামারী এবং করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এ রাজ্যে কত পরিযায়ী শ্রমিক বাইরে থাকে। দুই, এক মিনিট জ্ঞানেশ্বরী মনে আছে? হ্যাঁ, তোমাদের জানা না? জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সাথে এটার কি সম্পর্ক? পরিযায়ী শ্রমিক জ্ঞানেশ্বরী কেন হয়েছিল? একদম। আমি বলি মাওয়িস্ট অ্যাটাক তো? হ্যাঁ, একদম। সিপিএম বনাম মাওবাদী, হ্যাঁ, সিপিএম বনাম মাওবাদী, হ্যাঁ, লালগড়, আরো বলি জঙ্গলমহল কি করতে পেরেছিল সেই সময়? বুদ্ধ ভট্টাচার্যের কনভয় অ্যাটাক হয়েছিল। ছত্রধর মাহাতো তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পর্যন্ত হয়েছে। এর থেকে বেশি প্রমাণ আচ্ছা, এই যে আপনারা বলেন জঙ্গলমহল হাসছে, ছত্রধর আপনাদের দলে তাই জন্য হাসছে? দেখুন, আপনি জ্ঞানেশ্বরীর কথা তুললেন, ঠিক তার সাথে সাথেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি অ্যাটাক হয়েছিল আশেপাশে। এবং জ্ঞানেশ্বরীর যখন যারা রিপোর্টার ওখানে ছিলেন, যারা গেছিলেন, তারা সেদিন কিভাবে কভার করেছিলেন আপনাদেরকে বলে বোঝাতে হবে না। আর আজকে আপনি সেই জঙ্গলমহলে যান, আপনার প্রথম ধাপ হচ্ছে ঝাড়গ্রাম। হাসছে যে ঝাড়গ্রামে মানুষ যেতে 11টার পর, দিনের বেলা 11টার পর মানুষ বেরোতো না, আজকে সেখানে 7-7টা মল হয়েছে, সারা রাত মানুষ যাতায়াত করতে পারছে। এবার আমার প্রশ্ন তো এখানে, আরে স্যার আমার প্রশ্ন তো এখানে, জঙ্গলমহল যে হাসছে তার কারণ কি ছত্রধর মাহাতো আপনাদের নেতা? ছত্রধর মাহাতো আমাদের দলে এসেছিলেন, আবার চলে গেছেন। সুবিধাবাদী লোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকার উন্নয়ন কি করেছে একদম পরিষ্কার। এখন সুবিধাবাদী, আর সিঙ্গুরের সময় তিনি কি ছিলেন? কোনটা? সিঙ্গুরের সময় প্রচুর মানুষ এসেছিলেন আমাদের সাথে, তারা যখন ধান্দা করতে পারেননি তারা পালিয়ে গেছেন। যারা প্রচুর মানলেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই যে শাসক দল এখন বর্তমানে রয়েছে, নন্দীগ্রাম থেকে উত্থান হয়েছে, সন্দেশখালীতে পতন হবে, আর সন্দেশখালীর যিনি মূল অভিযুক্ত শাহজাহান, তিনি এই সিপিআইএম এরই প্রোডাক্ট। পৃথা রয়েছে আমাদের সঙ্গে। পৃথা এক এক করে কংগ্রেস, বিজেপি, তৃণমূল এবং বামেদের কাছ থেকে জানতে চাইবো, উন্নয়নের দিকে কোন দল বেশি এগিয়ে? উন্নয়ন যদি বলতে চান, ভারতবর্ষের ইতিহাসের কলঙ্কর কেন্দ্র এবং রাজ্য মানে দিদি আর দাদা, এদিকে দিদি আর ওদিকে দাদা। উন্নয়নের কলঙ্ক দিদি আর দাদা। দিদি আর দাদা বলে আমি মানি না। প্রথম কথা হচ্ছে, সিপিএম এর আমলে কি ছিল? চটকলটাকে টেকনোলজি তো ডেভেলপমেন্ট করতে হবে। পড়াশুনো শিক্ষিত বন্ধ করে দিয়েছিল, প্রাথমিক স্তরে ইংরেজি ছিল না। তাহলে কি করে আপনি ডেভেলপমেন্ট করবেন টেকনোলজি? এখন আবার ওরা টেকনোলজি ভুলে এআই কে ধরেছে, তাহলে ওরা কোন দিকে যাবে? উন্নতির দাড়ি টেনে দিয়েছে কংগ্রেস এবং সিপিএম। বিজেপিতে এসছে 2014 থেকে, তার আগে পর্যন্ত স্বাধীনতার পর থেকে এতগুলো বছর পেয়েছে, তো আপনি দেখাতে পারবেন কোন উন্নয়নটা ভারতবর্ষে কোন উন্নয়নটা ভারতবর্ষে গেছে এত বছর? রেলের ভাড়া কে? আমি দুটো কথা বলবো। আমার খুব শ্রদ্ধেয় আমরা উত্তর শুনতে না পেলে প্রশ্ন করতে পারবো না, একটু চুপ করতে হবে। আমার খুব শ্রদ্ধেয় দিব্যেন্দু কাকু, উনি এড়িয়ে গেলেন কথাটা যে জ্ঞানেশ্বরীর কথা বাম আমলে হয়েছে, তাহলে করমণ্ডল এক্সপ্রেসের কথা উনি এড়িয়ে গেলেন কেন? বাংলার মানুষটা কাজ পাচ্ছে না বলে আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছে। বাংলা একদমই সেটিং। সিবিআই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বললো উনি যে করমণ্ডল এক্সপ্রেসের সবকিছু সিবিআই তদন্ত করে রিপোর্ট দেবে। আজকে 1 বছর হতে চললো, সেই রিপোর্ট কোথায় গেল? একদম, আমি ইলমাসের কাছে যাব। 1 বছর হয়ে গেল, সেই রিপোর্ট কোথায়? রিপোর্ট তদন্ত চলছে, রিপোর্ট ঠিক সময়ে
মানুষ দেখতে পাবে। সেদিন যদি বলতে হয় তাহলে তৃণমূল এবং সিপিএম এর যে গণহত্যাগুলো সিপিএম চালিয়েছিল, যখন তৃণমূল এসছে তখন কিন্তু একটা কেসও নাড়াচাড়া দেয়নি। অর্থাৎ প্রথম থেকেই যে 2011 পর থেকে যে তৃণমূল এবং সিপিএম সেটিং হয়ে রয়েছে, এটা তার দৃষ্টান্ত। তৃণমূল এবং সিপিএম এর সেটিং কি বলবেন? শুনুন, এই মাত্র বলল বিজেপির এজেন্ডা, বিজেপি যে বলল না কি কাজ করেছে, বিজেপি তার প্রত্যেকটা এজেন্ডা পালন করবে। আজকে বিজেপির এজেন্ডা ছিল কাশ্মীরের 370-35 যে ধারা একদম তুলে দিল, বিজেপির আমলে হয়েছে, এটা তুলে দেখিয়ে দিয়েছে, বুকের পাঠা আছে নরেন্দ্র মোদীর। 3 তালাক দেশে নাকি রাইট বেঁধে যাবে, সাম্প্রদায়িক দল রাম মন্দির হলে রাইট বেঁধে যাবে, লোক মরবে, একটা লোক মরেনি। আর আমাদের টার্গেট অখণ্ড ভারত করবই। কিভাবে? এক মিনিট কিভাবে? আরে ও সাহেব, কিভাবে? এক মিনিট রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সহজ প্রশ্ন, আফগানিস্তানকে কিভাবে আপনি ভারতবর্ষের ভেতর টানবেন? আপনার উত্তর নেই, এটা সম্ভব নয়। আফগানিস্তান ভারতবর্ষের পার্ট হবে, এটা বিজেপির কবে জানেন না? আপনি কোনোদিন ভেবেছিলেন রাম মন্দির হবে? আপনি জানতেন সারা দেশ জুড়ে সিএ লাগু হবে? আপনি জানতেন যে 370 দ্বারা উঠে যাবে? আমরা ভারতবাসীর মানুষ কিন্তু ভাবতে পারিনি যে এই জিনিসগুলো হবে আর দেশে কিছু হবে না। তো আমরা এগোচ্ছি ধীরে ধীরে। ঠিক আছে, কিন্তু আফগানিস্তান আপনি যেটা বলছেন ভারতবর্ষের পার্ট হবে আমি বলছি না, পররাষ্ট্রনীতি ঘেটে যাবে। আমি এইটা বলতে পারি যে আফগানিস্তান কোনো না কোনো ভাবে ভারতবর্ষের উপর এলাই হবে। হ্যাঁ, দেখুন, হঠাৎ যদি আজকে আমরা দাঁড়িয়ে বলি, এটা আমি দর্শকদের সুবিধার্থে বলছি, এক্ষুনি ভেবে নেবেন না আফগানিস্তান ভারতবর্ষের পার্ট হয়ে যাবে, আমরা গিয়ে কলোনাইজ করে ফেলবো। পররাষ্ট্রনীতি পুরো ঘেটে যাবে। ভারত এরকম কোনো স্টেটমেন্ট করেননি, এস জয়শঙ্কর এরকম কোনো স্টেটমেন্ট করেননি। এটা একটা আবেগ হতে পারে, যেটা আগামী দিনে হতে পারে, তাহলে হয়তো আফগানিস্তান আমাদের সবচেয়ে বড় এলাই হতে পারে, এলাই। কিন্তু সেই এলাই হলে আমার একটাই প্রশ্ন, তালিবানকে কি করে সামলাবেন? আমরা যেভাবে কাশ্মীরকে সামলেছি, আমরা যেভাবে বাকি রাজ্যগুলো সামলাচ্ছি, ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্য তো আমরাই সামলাচ্ছি। এখন মানুষ তো আমাদেরই বেছে নিচ্ছে, মানুষ তো সিপিআইএম, তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসকে বেছে নিচ্ছে না, তারা বিলুপ্তর দিকে এগিয়ে চলেছে। বেশ দেখুন, একটা পয়েন্ট। আচ্ছা বেশ, আপনাদের প্রবক্তা আছে, দাঁড়ান না। আচ্ছা বেশ, একটা পয়েন্ট তো আছে। আচ্ছা আস্তে আপনাদের ওটাতে একটা পয়েন্ট তো আছে যে মানুষ কিন্তু বারবার ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকেই মসনদে বসাচ্ছে। ওনারা বলছেন যে আপনারা কিছুই করেননি, ওনারা যে স্বপ্ন দেখছে, যতই অলিক স্বপ্ন হোক কিংবা যাই হোক, আপনারা কি মনে করেন সেই স্বপ্ন পূরণ করা সম্ভব? সিএএ, রাম মন্দির কিন্তু ওরা করে দিল। আমরা রাম মন্দির একটা এজেন্ডা হতে পারে না একটা নির্বাচনের। তাহলে কংগ্রেস এর আগে যখন সোমনাথ মন্দির বারবার ধ্বংস হয়েছে, হতে পারে না, সর্দার বল্লভভাই প্যাটেল তিনি যখন উদ্যোগ নিয়ে সোমনাথ মন্দিরকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, কংগ্রেস সেই সময় কোনো সময় প্রচার করেনি যে আমরা একটা মন্দির তৈরি করেছি বলে আমাদের ভোট দেন। আমরা উন্নয়ন আমাদের এজেন্ডা, মন্দির তৈরিটা আমাদের আবেগ, মন্দির তৈরিটা সেন্টিমেন্ট। আর মন্দির তৈরি তো বিজেপি সরকার করেনি, বিকাশের প্রশ্ন আপনারা বলছেন তো যে তৈরি তো মন্দির কমিটি করেছে। এটা আমাদের স্বপ্ন, যেই স্বপ্ন আমরা পূরণ করেছি, ভারতবর্ষের স্বপ্ন, সেটা আমরা পুরো করেছি। এটা আমাদের হিন্দুদের আবেগ, যেই আবেগ নিয়ে আমরা এগিয়ে চলছি। এই বাইনারির আমরা এগেনস্টে। ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, এনারা খালি হিন্দু, আমরা যদি ধর্ম নিরপেক্ষ না হতাম, 3 তালাক উচ্ছেদ কেন করতাম? বেশ বামেদের কাছ থেকে শুনবো। ধর্ম নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই, বাকিদের আছে নাকি এই নির্বাচনে আপনাদেরও আছে? পরিষ্কার দুটো কথা বলবো একদম। এক বিকশিত ভারত 62 টাকা, $1 62 টাকা থেকে আজকে 83 টাকা বলতে হবে বিজেপিকে। আর ধর্ম, রাম মন্দির, বিকশিত ভারত, অখণ্ড ভারতের কথা হচ্ছে। এই আমাদের স্বাধীনতার 75 বছরে দেশের নতুন সংসদ ভবন আর রাম মন্দির, যারা রামের উপাসনা করছেন, একমাত্র উপাসক বলে দাবি করছেন, দেশের রাষ্ট্রপতি কেন নতুন সংসদ ভবন এবং রাম মন্দির উদ্বোধনে নেই, আমরা জানতে চাই বিজেপির থেকে। বেশ এটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাম মন্দিরের উদ্বোধনে
কিংবা বাদ দিই রাম মন্দিরটা না হয় একটা ধার্মিক আচার, বাদ দিলাম, দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনে সেনেগাল হাতে প্রধানমন্ত্রী ঢুকলেন, রাষ্ট্রপতি কোথায়, হেড অফ স্টেট? মানে উনি কি প্রধানমন্ত্রী কি আমাদের দেশের প্রধানমন্ত্রী নয়? উনি কি যেতে পারে না? আর দলিত বলে তোমরা আখ্যা রাষ্ট্রপতিকে দিতে পারো না। বেশ, আমাদের রাষ্ট্রপতির শুনতে পাবো না ধর্ম কিংবা জাত একটু সেটা নিয়ে প্রশ্ন করার মতো কেউ আমরা কোথাও দাঁড়িয়ে নেই। শি ইজ দ্য প্রেসিডেন্ট, লেটস রেসপেক্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই প্রশ্নটা আমরা নেব না। আমি আবার প্রশ্নটা করলাম, তিনি কেন সেদিন আমন্ত্রণ পেলেন না কিংবা এলেন না? আমন্ত্রণ পায়নি সেটা আপনি দাবি করতে পারেন না, কিন্তু এলেন না। অসুস্থ থাকতেই পারে, ব্যস্ত থাকতেই পারে, ঠিক আছে। মেডিকেল রিপোর্ট আপনাদের প্রয়োজন হলে আপনারা কোর্টে গিয়ে চান না, আপনারা পিআইএল করুন। বেশ বেশ, মানলেন। আপনারা কোনোদিন করতে পেরেছিলেন রাষ্ট্রপতিকে সাইড লাইন করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন? না, আমরা এটা চাইও না এবং এখনো চাই না এবং ভবিষ্যতে কোনোদিন এটা হোক এটাও চাই না। কারণ ভারতবর্ষের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, তার যথাযথ মর্যাদা দেওয়া আমাদের প্রত্যেকে ভারতীয় হিসাবে, শুধু কংগ্রেস কর্মী। এবার এখানেই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ঠিক, আপনারা কোনোদিন রাষ্ট্রপতিকে বাইপাস করে প্রধানমন্ত্রীকে দিয়ে কোনো কিছু উদ্বোধন করাননি। কানাঘুষো শোনা যায়, বিরোধীরা বলে একজনকে প্রধানমন্ত্রী বানাবেন বলে 2014 সালের আশপাশে একজনকে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন যাতে উনি প্রধানমন্ত্রীর দৌড়ে না থাকে। প্রণব মুখোপাধ্যায়ের কথা বলছি। কি বলবেন? না না না, কংগ্রেসকে প্রশ্ন করেছি। এটা কি কোনো প্রামাণ্য দলিল আছে যে এরকম কিছু হয়? এর কি কোনো প্রামাণ্য দলিল থাকে? তাহলে একটা কথা বলি, প্রণব মুখোপাধ্যায় তো রাষ্ট্রপতি হয়েছিলেন, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে রাষ্ট্রপতি। উনি ছিলেন প্রাইম মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট। এটা কি হয় জানেন তো, এই যে এতদিন কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, যেদিন কাকুর কণ্ঠস্বর পাওয়া গেল সেদিন ইডির কণ্ঠস্বর হারিয়ে গেল। একটা কথা বলুন তো, রাহুল গান্ধী বনাম প্রণব মুখোপাধ্যায় পাশাপাশি বসালে কে বেটার ক্যান্ডিডেট আপনার মতে? অবশ্যই প্রণব মুখোপাধ্যায়, কারণ প্রণব মুখোপাধ্যায় যে সময় আর দলিল লাগবে? না, যে সময় প্রণব মুখার্জি ছিলেন সেই সময় রাহুল এই পর্যায়ে পলিটিক্সে আসে। তাহলে আর দলিল লাগবে আপনার? দলিলটা লাগবে কেন? বেশ বলুন। মুখার্জিকে সাইডলাইন করাটা বাংলার অপমান ছিল, প্রণব মুখোপাধ্যায়কে সাইডলাইন করা। আর ওরা তো পরিবারতন্ত্রে বিশ্বাসী, তাই জন্যই শুধুমাত্র এই দলটা বিলুপ্ত হচ্ছে। আচ্ছা বেশ 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 বেশ, পিতা একটু সাপোর্টারদের কাছ থেকে, একটু ওয়ার্কারদের কাছ থেকে জানতে চাই, 2014 নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে সাইডলাইন করা কংগ্রেসের ঐতিহাসিক ভুল নাকি ভারতীয় জনতা পার্টির জন্য ঐতিহাসিক অ্যাডভান্টেজ? গান্ধী পরিবারের উপর পুরো কংগ্রেস দলটা দাঁড়িয়ে আছে। কংগ্রেস দলের কোনো মেরুদণ্ড নেই। ওই একটা পরিবার যদি চলে যায় ভেঙে যাবে পুরো, আর কিচ্ছু নয়। ওদের কংগ্রেস দলের কোনো মেরুদণ্ড নেই। পরিবার ঠিক আছে, কংগ্রেস করেছে, কংগ্রেস তার সবাইকে দেখেছে। তৃণমূল করছে না। অভিষেকটা কোন বাড়ি থেকে এসছে? সেখানে পরিবারতন্ত্র। আচ্ছা, অভিষেক কোন বাড়ি থেকে এসছে? সেখানে কোনো পরিবারতন্ত্র? অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সঙ্গে থেকে ছোট থেকে রয়েছে। মমতা ব্যানার্জি যখন মাথা ফাটিয়ে দিয়েছিল সিপিএম মেরে, তখন অভিষেক ব্যানার্জি কিন্তু ছিল। মমতা ব্যানার্জি কিন্তু সেটা প্রকাশ্যে এনেছে অনেক পরে। অভিষেক ব্যানার্জি মানুষের কংগ্রেস থেকে কিছু বলার চেষ্টা করছে, কংগ্রেসে তুলে দেওয়া হয়নি। অভিষেক ব্যানার্জি সিপিএম তো কি বলবো, সিপিএম এর তো 34 বছরের উন্নয়ন দেখতেই পাচ্ছেন, রাস্তাঘাট কিছুই হতো না। পরিবারতন্ত্র বললো, এটা সব দলেই আছে পরিবারতন্ত্র। আমি একটা উদাহরণ দিচ্ছি। শুনতে দিতে হবে, শুনতে দিতে হবে। আস্তে আস্তে আস্তে। জেডিএস এর সাথে দেবগোড়া দলের সাথে বিজেপি আঘাত করেছে। এই দেবগোড়া দলের সব ফ্যামিলি সবাই রাজনীতিতে আছে, বিজেপি পরিবারতন্ত্র কিছুতে হতেই পারে না। নীতিন গাডকারি জি পোস্টার মেরে প্রেসিডেন্ট হয়েছে, নরেন্দ্র মোদী অফিসে ঝাড় দিয়েছে, দিল্লি অফিসে আমার একটা বক্তব্য অনেকক্ষণ ধরে ছিল সেটিং নিয়ে। নারদা কাণ্ডে যে টাকা নিয়েছিল যে সংসদরা, বিজেপির সঙ্গে কেমন সেটিং যে তার তদন্ত আর হলো না। তার ইউটিউবের ভিডিও থাকা সত্ত্বেও তার কোনো তদন্ত হলো না। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবার কোনো তদন্ত হলো না। এবার আমি একটা কথা বলি, আজকে দাঁড়ান, আজকে সম্মানীয় জয় শাহ মহাশয় বললো যে আমাদের দলে কোনো পরিবারতন্ত্র নেই। সৌমেন্দু অধিকারী কে এবারে বিজেপির টিকিটে পেয়েছে? শুভ্রাংশু রায় কে 2016 সালে টিকিট? বিজেপি নেতা অমিত শাহ ছেলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। কোন ক্রেডিবিলিটিতে পেয়েছে? তিনি কি ভারতীয় ক্রিকেট
কোথায়? আপনারা বলছেন পরিবর্তন বিজেপির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, কাকে টিকিট দেবে না দেবে এটা বিজেপির পার্সোনাল ব্যাপার। তাহলে পরিবর্তন আপনারা চাইছেন? টিকিট দেবে না দেবে তুমি বলা দেবে টিকিট কাকে দেবে না দেবে। হ্যাঁ, আর উনি যে জয় শাহর কথা বলছে, উনি হয়তো জানেন না জয় শাহ লোকসভার পরে সিপিএম মমি হতে চলেছে। লোকসভার পরে সিপিএম বমি আচ্ছা বেশ বেশ আচ্ছা বেশ 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 হচ্ছে বলেই এত চোট দেশে একের ভর্তি পর হয়ে এক গেছে। অ্যালিগেশন, তৃণমূল বলে বিজেপিকে দেখ, বিজেপি বলে সিপিএম কে দেখ, সিপিএম বলে কংগ্রেসকে দেখ, আবার তারাই আবার সবাই বলছে এ বলছে ওকে দেখ, ও বলছে একে দেখ। কিন্তু এই মুহূর্তে একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, দেশের 84% শিক্ষিত যুবক বেকার, চাকরি নেই। লোকসভার লড়াইয়ে এই পরিসংখ্যান কি আদৌ কোনো প্রভাব ফেলবে ভোট বাক্সে, নাকি এটাও কর্পূরের মতো জাস্ট উবে যাবে মন্দির মসজিদের রাজনীতিতে? তাহলে এই মুহূর্তে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা 84%। আমি বলছি না, একটি রিপোর্ট বলছে, আইএলওর রিপোর্ট বলছে। কেন্দ্রীয় সরকার সেই রিপোর্টটা মানছে জয়? আমি শুধু বলতে চাইবো, কেন্দ্রের সরকারে 2014-তে আসার পরে আমাদের সরকার করেছে কি শিক্ষার জন্য? এই রিপোর্টটা মানছে? শিক্ষার জন্য আমাদের সরকার কি করেছে? তোমার তো তুমি তো এক মিনিট, সে তো তুমি তোমার লাইনে কথা বলবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমার প্রশ্নটার উত্তরটা চাইছি। এই রিপোর্টটা কি তোমরা মানছো? কেন্দ্রীয় সরকার মানছে যে 84% শিক্ষিত যুবক দেশের বেকার? ইনভেস্টিগেশন সাপেক্ষ, কিন্তু আমি বলবো, তাও ইনভেস্টিগেশন সাপেক্ষ। আমি বলবো যে আমাদের সরকার শিক্ষার জন্য কি করেছে। 400 ইউনিভার্সিটি থেকে বর্তমানে 1100 ইউনিভার্সিটি আছে, 9টা নতুন আইআইটি হয়েছে। তারপরে যদি স্বাস্থ্যের দিকে যাই, 7টা এইমস ছিল, সেই জায়গায় এখন বর্তমানে 22টা এইমস আছে। আমরা যদি সড়কে যাই, সড়ক উন্নয়ন দ্বিগুণের বেশি হয়েছে। আমরা যদি রেলে যাই, 100% রেল ইলেকট্রিফাই হয়েছে, বন্দে ভারত চালু হয়েছে, যেগুলো 2014-র আগে কিছুই ছিল না। খুব সুন্দরভাবে জয় উত্তর দিল, কিন্তু ওই যে টিকি টাকা ফুটবল কাটিয়ে চলে গেল। আপনি মানছেন যে উন্নয়ন হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, যদি মেনেও নি জয়ের কথা, তাহলে বেকারত্ব এত হাই কেন? প্রথমে বলবো যে জয় সাহা যেটা বললেন, ইউনিভার্সিটি হয়েছে, ইউনিভার্সিটিগুলি সব প্রাইভেট ইউনিভার্সিটি। এক পক্ষকে কামিয়ে দেওয়ার ব্যবসা, শিক্ষাকে ব্যবসা ক্ষেত্রে নিয়ে গেছে বিজেপি সরকার। এক কথার উত্তর এটাই। যাদের প্রাক্তন যাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, পুরো শিক্ষার ডিপার্টমেন্টটা জেলে বসে আছে, ওরা শিক্ষা নিয়ে কোন মুখে কথা বলে? বলুন, অ্যালিগেশন তো আসবে। দেখুন, এটা ধ্রুব সত্য কথা, এ নিয়ে কোনো নেই, কিন্তু সেটাকে আমরা ওভারকাম করে এসেছি। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী যেভাবে এগাচ্ছে, সেটাকে বিজেপি এখন অন্যভাবে রাজ্যপালকে দিয়ে শিক্ষামন্ত্রীকে আটকে দিচ্ছে। শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, কারণ প্রাইভেটে নিয়ে যেতে হবে, যেখানে ব্যবসা করবে অন্যান্য এবিসিডি সমস্ত। তাই যা বলছেন ঠিক বলছেন তৃণমূলের প্রবক্তা। উনি তো ফুড ব্লগে কর্মসংস্থান তৈরি দেখতে পাচ্ছেন, আমি ওনার দৃষ্টিভঙ্গিতে দেখতে পারবো না। হ্যাঁ, মাফ করবেন। সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার শিক্ষা দুর্নীতি আছে, মধ্যপ্রদেশেও ব্যাপক কেলেঙ্কারি আছে, গোটা দেশের মানুষ জানেন। আমরা বলছি যে দমদমের নির্বাচন, দমদমের মাটিতে দাঁড়িয়েছি তো, বেঙ্গল কেমিক্যাল, সৌগত রায় কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি অবস্থা হয়ে রয়েছে? কেন বিজেপি সরকারে থাকার পরেও আজকে জয়দাদের বলতে হবে যে কেন বেঙ্গল কেমিক্যালকে হচ্ছে পুনরুজ্জীবনের কোনো ব্যবস্থা করা হলো না? এবং করে যাবো, এক এক করে যাবো। বেঙ্গল কেমিক্যাল কি হলো? বেঙ্গল কেমিক্যাল লাস্ট 5 বছরে তো ভালোই উন্নতি করেছে, লাভও করেছে। আমি জানি না এইটা জাগো বাংলা রিপোর্ট হতে পারে, দমদমের মানুষ জানেন কিনা বলতে পারবো না। উল্টে বেঙ্গল কেমিক্যালের জমিতে যে নাইপার তৈরি হয়েছে, সুজন চক্রবর্তী যখন 2004 থেকে 9 এমপি ছিলেন, তার প্রস্তাবেই গোটা দেশে এরকম 9টি শিক্ষা গবেষণামূলক কেন্দ্র তৈরি হওয়ার প্রস্তাব ছিল, তার মধ্যে নাইপার একটা। বেঙ্গল কেমিক্যাল তৃণমূল বিজেপি মিলে ধুলের সাথে পাঠিয়েছে। সৌগত রায় ঘুষ খাওয়ার পরেও লোকসভার এথিক্স কমিটি কোনো ব্যবস্থা নেয়নি। বিজেপি তৃণমূল বলবেন এথিক্স কমিটি প্রমাণ করতে পারেনি যে সৌগত রায় ঘুষ নিয়েছিল। প্রমাণিত হয়েছিল একদম চণ্ডীগড়ের ল্যাবে, হায়দ্রাবাদের ল্যাবে প্রমাণিত হয়েছিল যে ঘুষ খেয়েছে। ভিডিওটা সত্য একদম। শুভেন্দু অধিকারী থেকে সৌগত রায়, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা যায়নি, হাতে কিছু কাগজ। কি বলছে? শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা যায়নি, শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা যায়নি। তাহলে কাগজে মুড়ে টাকাটা কে নিল? কাগজে মুড়ে টাকাটা কে নিল? তাকে কাগজে মোড়া কি ছিল ওটা? বিরোধী দলের নেতা। আচ্ছা বেশ, জয় জয় জয়। ভিডিওটা প্রথমে তো বিজেপির আইটি সেল থেকে পোস্ট হয়েছিল, এখন ডিলিট। প্রথমে তো বিজেপি পোস্ট করেছিল,
কাগজ নেওয়ার ভিডিও পোস্ট করেছিল? ভিডিওতে তো কাগজই দেখা গেছে, ভিডিওতে আপনি কি অন্য কিছু দেখেছেন? ইউটিউব থেকে ভিডিও কাগজের কাগজের ভেতর কি ছিল? আপনি দেখেছেন? না, জয় জয় হলো না, তাই 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 এখন কাগজের ভেতর কি? এখন যদি ওনারা বলেন যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়, এত কিছু করবার পর যদি বলেন না কাগজের ভেতরে, আমরা ওটা আগেই জানতো। কাগজের ভেতর কি ছিল আপনি কি দেখেছেন? আগেই জানতাম। কাগজের ভেতরে কি ছিল আপনি কি দেখেছেন? কেউ দেখেছে? এখানে উপস্থিত এতগুলো লোক কি দেখতে পেরেছে? কাগজের ভেতর কি ছিল কেউ কি দেখেছে? কথাটা বললে পরে খুব বাজে কথা দাঁড়াবে যে তাদের বিজেপির আইটি সেল প্রকাশ করেছিল। আজকে তো ওয়াশিং মেশিনে ঢুকে শুভেন্দুর এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন যে যা দুর্নীতি করবে বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন। ওখানে টাকা ছিল না, হয়তো বিজেপিতে যোগদান করার আমন্ত্রণ পত্র ছিল, হতেও পারে। বলছে টাকা ছিল না, ওইটাই হয়ে গেল। বিজেপিতে যোগদান করার আমন্ত্রণ পত্র ছিল। সেটা হয়তো সিপিএম এর ভাই দেখেছে। তোমাদের উনি স্বীকারই করলেন যে শুভেন্দু যখন টাকা নিয়েছে তখন তৃণমূলে ছিলেন। আবার এরপরে আর কি কথা বলবো? বেশ 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 পৃথা রয়েছে, পৃথা কাগজে কি ছিল? জয় বলছে, বিজেপির প্রবক্তা জয় সাহা, তিনি বলছেন কাগজ ছিল। কাগজে কি ছিল তা তো জানি না, কাগজে কি ছিল সমর্থকদের কাছ থেকে শুনবো। কাগজে কি ছিল? কাগজে কি ছিল সেটা তো ওনারাই জানে, ওনারা তো বললেন তৃণমূলে ছিলেন তখন। তা কাগজ ওনারাই তো জায়েন্ট স্ক্রিন চালিয়ে, তাহলে যদি কাগজে টাকাই না থাকে তাহলে ওনারা জায়েন্ট স্ক্রিন লাগিয়ে মুরলীধর সেন সিটে কেন প্রচার করলেন? এই উত্তরটা ওনাকে দিতে বলুন আগে। কাগজে যদি টাকাই না থাকে তাহলে এত বড় ভাবে প্রচার হলো? আরে ওনারা যে এই কথাগুলো বলছে, ওনারা যে কইতে সৌগত রায় তো টাকা নিয়ে বলছে এটা কোন কোম্পানি থেকে, তারপরে তো প্রশ্ন করে না? না না না, শুভেন্দু অধিকারী জিজ্ঞেস করে এটা কোন কোম্পানি। টপিকটা সৌগত রায় এসে গেল কেন? আপনাদের বিজেপির রাজ্য পার্টি অফিস থেকেই দেখানো হয়েছিল শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে, তাহলে এখান থেকে সৌগত রায় কোথা ছিল? আপনারা তো একটা টপিকে স্থির থাকতেই পারেন না। শুভেন্দু অধিকারী যখন দল ছাড়ছে সেই যে মিটিংটা হয়েছিল সেখানে তো সবার আগে সৌগত রায় নিজে বলেছে আমি ওনাকে কনভিন্স করার চেষ্টা করেছি। সৌগতরা তো নিজেই বলেছেন আমি ওনাকে সেখানে শুভেন্দু অধিকারী এমন কিছু শর্ত রেখেছিলেন, তিনি মমতা ব্যানার্জির উপরে উঠতে চাইছিলেন। শুভেন্দু অধিকারী এমন কিছু শর্ত রেখেছিলেন মমতা ব্যানার্জির ওপর উঠতে চাই। বলুক দাদা বলুক, আমরা জানতে চাই এখন কি শর্ত অভিষেক রাখছে তার জন্য ধাক্কা দিতে হচ্ছে? এখন কি শর্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখছে যার জন্য ধাক্কা দিতে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোনো শর্ত রাখেনি কারোর কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে মানুষের উন্নয়ন হবে, কোনো মানে দুর্নীতি সংক্রান্ত রাজনীতি হবে না। কে মারলো মুখ্যমন্ত্রীর ঘরে? মুখ্যমন্ত্রীকে ধাক্কাটা কে মারলো? অত সিকিউরিটি যে মুখ্যমন্ত্রীর এত হাই সিকিউরিটি তাকে বাড়ির মধ্যে কে ধাক্কা? উনি বয়স্ক মানুষ, ওনারা পার্টির কোনো ক্ষমতা আছে? 5 কিলোমিটার আচ্ছা, বেশ, র্যালি করে বেশ। হেঁটে 65 বছর নারী 5 কিলোমিটার র্যালি করে। আচ্ছা বেশ, এবার একটু পয়েন্টে ফিরি। আমার প্রশ্ন ছিল খুব সহজ, ছিল। কাগজে কি ছিল? আমার প্রশ্ন হচ্ছে বেকারত্বের যা হাল, শিক্ষিত যুবকরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কে কাকে ধাক্কা মারলো, কে কত টাকা নিল, কাগজে কি ছিল, বেশ হলো, ভ্রমণ হলো। এবার সরাসরি প্রশ্ন, দমদমের মানুষ যদি বেকারত্বের পরিসংখ্যান নিয়েই শুধু ভোট দেয় তাহলে এই প্রতিটি রাজনৈতিক দলকে কেন ভোট দেবে? কংগ্রেস থেকে শুরু করব। বেকারত্ব যদি ইস্যু হয় আপনাদের কেন ভোট দেবে? প্রথম কথা, দমদমে তো আমাদের জোট প্রার্থী প্রার্থী নেই। দ্বিতীয়ত তো আছে, জোট প্রার্থী আছে। জোটের পক্ষে আমরা বলছি। আপনি নেই নাকি? জোটটা আপনি ঠিক মানছেন না নাকি? জোটটা আমরা শুধু মানছি না, আমাদের জেলার কাছেই খবর নেই যে দমদম কেন্দ্র সভা আমাদের সঙ্গে। কি অবস্থা, কি অবস্থা! ঠিক সময় দেখতে পাবেন যে তিরঙ্গা ঝান্ডা, লাল ঝান্ডা একসাথে রাস্তায় দাঁড়িয়ে। আচ্ছা, এই না মানার কারণ কি? এত বছর ধরে শ্রেণীশত্রু প্রশ্নটা বলি, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি একসাথে তৃণমূল বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলার এবং দমদমের মাটি। আমি আচ্ছা বেশ, শুনুন, আমি প্রশ্ন করেছিলাম বেকার। আরে আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে থামুন না, হয়েছে। আমি প্রশ্ন করেছিলাম কেন আপনার প্রার্থীকে ভোট দেবে, উনি তো বলে দিলেন ওনার প্রার্থী নেই, জোট উনি প্রায় ধূলিসাৎ করে দিলেন। এবার আপনাকেও আমি এই প্রশ্ন করছি, যদি বেকারত্বটা ইস্যু হয় কেন আপনাদের প্রার্থীকে ভোট দেবে মানুষ? আমরা 2006 সালের আগে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন
যে স্বপ্ন আমরা সেই সময় যারা স্কুল লাইফ ছেড়ে বড় হচ্ছিলাম, যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল কৃষির ভিত্তির ওপর দাঁড়িয়ে শিল্পায়নের প্রক্রিয়া, আমরা বামপন্থীরা কথা দিচ্ছি, গ্রিন রেভলিউশন। আমরা বামপন্থীরা কথা দিচ্ছি, আমরা দায়িত্ব পেলে দমদম থেকে সিঙ্গুর থেকে শুরু করে যেখানে যেখানে শিল্প হওয়ার সম্ভাবনা ছিল আমরা শিল্প তৈরি করব। হিন্দু মুসলমান বিভাজন ফুড ব্লগের চাকরি নয়, ডেলিভারি বয়ের চাকরি নয়, বড় শিল্প সরকারি ক্ষেত্রে চাকরি, এটাই বামপন্থীদের অঙ্গীকার। আমরা 2004 সালে যখন কংগ্রেসকে সমর্থন দিয়েছিলাম আমাদের শর্তেই 100 দিনের কাজের প্রকল্প চালু হয়েছিল, যেটা নিয়ে তৃণমূল বঞ্চনার অভিযোগ তুলছে। আমরা বামপন্থীরা 100 দিনের কাজকে 200 দিনের কাজ করব এবং পশ্চিমবাংলার মাটিতে শিল্প স্থাপন করব, এটাই অঙ্গীকার। আচ্ছা বেশ 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 সিপিএম এর অনেক বক্তব্য আমার আছে। কংগ্রেসের- আপনাদের না কংগ্রেসকে আপনি প্রশ্ন এখন করবেন না, এখন আপনি আমার প্রশ্ন উত্তর দিন না। যদি বেকারত্ব হয় ইস্যু, বিজেপিকে মানুষ, দমদমের মানুষ কেন ভোট দেবে? তৃণমূল তো ক্ষমতায় আসার পরে কি করে দেখিয়েছে সেটা বাংলার মানুষ দেখছেই, আর সিপিএমও 34 বছর ধরে কি করেছিল সেটাও দেখেছে। আর ওদের তো এখন সারা দমদম জুড়ে কোনো যোগ্য কমরেড নেই যে যাদবপুরে জেতা একজন সাংসদকে এখানে নিয়ে আসতে হয়েছে। ঠিক আছে, সুনন্দা, বিজেপি সারা দেশ জুড়ে যে উন্নয়ন করছে, বিজেপি কি উন্নয়ন করবে সেটা নিয়ে আমার আলাদা কিছু বলার নেই। মানুষ নরেন্দ্র মোদীর উন্নয়নের নিরিখে বিজেপিকে। বেশ 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 দাদা, আপনাকেও সেই একই প্রশ্ন। যদি বক্তব্য হয়, যদি ইস্যু হয় বেকারত্ব, কেন দমদমের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? দেখুন, বেশ কিছু বছর আগে রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। একটি শিল্প ভবন উদ্বোধনের সময় তিনি প্রকাশ্যে বলেছিলেন, একটা বদ্ধ ঘরের মধ্যে প্রকাশ্যে সবাই ছিল, সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছিলেন আগামী 2026-এর মধ্যে সারা পৃথিবীতে প্রত্যেককে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। গ্লোবাল এই যে সমস্ত শিক্ষানীতি, আপনি যদি ডেভেলপ না হই তাহলে শিক্ষা অশিক্ষা সমস্ত কিছুটাই বাড়বে। মানুষকে কিন্তু প্রত্যেকটা ট্রেডিংয়ে যেতে হবে, প্রত্যেককে কিন্তু শিক্ষা, শুধু যে আমি পড়াশোনা করলাম তার ভিত্তিতে চাকরি করবো এমনটা নয়, তাকে আইটি সেক্টরে যেতে হবে, তাকে চপ না এত কখনো কথা বলছি না, তৃণমূল আর বিজেপি এত কোনো কথা ঝালমুড়ি, বলছে, কোনো চপ নয়। রাজনাথ সিংয়ের সাথে মমতা ব্যানার্জি সিঙ্গুরে বসেনি ধরনা। আইটিআই করতে হবে, এই ধরনের যে সমস্ত পড়াশোনাগুলো আছে মানুষকে করতে হবে, তাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। ওটা তো মুখের কথায় বাজে কথা বলার জন্য সেটা হচ্ছে চপ শিল্প বলে, চপটা এটা কোনো শিল্প নয়, মানুষকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। আজকে একজন ডাক্তার, যিনি ডাক্তার পাস করার পর বাইরে যাচ্ছেন, ভালো করে যাচাই করে দেখবেন তো সেই ডাক্তারবাবু কোনো প্রাইভেট হসপিটালে কত টাকা মাইনে পান। একজন ইঞ্জিনিয়ারিং পাস করে সারা ভারতবর্ষে কত টাকা মাইনে পান, লক্ষ লক্ষ টাকা দিয়ে। বেশ বোঝা গেল। আমাদের শেষ প্রশ্ন বামেদের তরফ থেকে। এখানে কাকে কাকে প্রশ্ন করছেন? করছেন? তৃণমূলকে। এখানে প্রথম কথা, বিজেপিকে আমরা ধরছিই না, কেন ওরা 3 নম্বরে শেষ করবে। আমাদের লড়াই হচ্ছে বামেদের সাথে তৃণমূলের। এবার বিষয় হচ্ছে 42টা আসনে ওদের সৌগত রায়কে টাকা মুড়িয়ে দেখা গেছে। সৌগত রায় কি ছাড়া আর কোনো প্রার্থী ছিল না? একটা চোরকে, নারদাকাণ্ডের চোরকে এখানে প্রার্থী করেছে। সুজন চক্রবর্তীর এগেনস্টে কোনো এরকম অপমান নেই, সুজন চক্রবর্তীকে কোনোদিনও দেখা যায়নি যে সে টাকা মুড়িয়ে কিছু নিয়েছে। আচ্ছা বেশ, কি বলবেন? দেখুন, আবারও একটা কথা বলতে হচ্ছি যে ওনারা স্বচ্ছ ভাবমূর্তি কেউ পেলেন না। যে লোকটা, যদি লোকটার স্বচ্ছ মূর্তি না হতো তাহলে তিনবার করে তিনি কি করে সাংসদ হলেন, তিনি একবার কি করে উপমন্ত্রী হলেন। মানুষকে আপনারা ভোটটা দিতে কোথায় দেন? গণতান্ত্রিক অধিকার আপনারা ছিনিয়ে নিয়েছেন। লোকসভায় ভোট দিতে পারেনি, আপনারা স্বীকার করছেন। এত প্যারামিলিটারি নামাচ্ছেন, তারপরে এইসব অভিযোগ কি করে নামছেন, কি করে বলছেন? তৃণমূল ছাড়া ভোটটা আর কে দিতে পারে? আপনারা ভোট লুট করে ভোটে যেতেন। দাদা, আপনারা পুরুষদেরকে বিধবা ভাতায় নিয়ে গেছেন। হ্যাঁ, আপনারা লক্ষ্মীর ভান্ডারে বললাম যে মৃত মানুষরা তৃণমূলের সম্পদ। সমস্ত পরিবারের যারা মারা গেছেন, আমি আত্মীয় স্বজনকে বলবো ভোটের দিন ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে যান, তৃণমূলের সৌজন্যে তারা সকলে ফিরে আসবেন। বেশ একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। সত্যি আজ খড়দায় ভোটের লড়াই সত্যি গরম। এখানে একের পর এক ইস্যু, দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালি, বড় ইস্যু বেকারত্ব, বড় ইস্যু শিল্প। দমদমের মানুষ চাইছে এমন একজন সাংসদ হন যিনি এবার তাদের জন্য কিছু করবেন। আচ্ছা, মনে আছে আপনারা যখন আঙুল তোলেন কিংবা তুলতেন
আম জনতার উদ্দেশ্যে কথা বলছি, সরাসরি এখন দর্শকদের সঙ্গে কথা বলছি। এই আঙুল অনেক মহিমা আছে। এই আঙুল আপনারা তোলেন আপনার পাড়ার সেই মুদি দোকানে যখন আপনার চিনিতে 100 গ্রাম কম হয়, কিংবা যখন আপনার চালে খুঁত বেরোয় আপনি সেই আঙুল তোলেন, কিংবা যখন ডালটা কিনতে গিয়ে দেখেন ডালের ভেতর পোকা আপনি আঙুল তোলেন। পেন কিনতে গেলে এই আঙুল দিয়ে ধরে সেই পেনটাকে কতবার ঘষে ঘষে লেখেন দেখেছেন? ভোট দেওয়ার সময় আঙুলটা তুলুন, আঙুল তুলে প্রশ্ন করুন আগামী 5 বছরে আপনার সাংসদ আপনার জন্য কি করবে। বড় বড় প্রতিশ্রুতি ছাড়ুন, নিজের বাড়ির কথা ভাবুন, নিজের বাড়ির লোকের কথা ভাবুন, নিজের কথা ভাবুন, নিজের কথা ভাবুন, আঙুল তুলুন, প্রশ্ন করুন। জয় হিন্দ।